এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা যোগজীকরণ চ্যাপ্টারের অন শর্ট ক্লাসে আজকে পার্ট 2 আলোচনা করব। তো পার্ট 2 এ আমরা দেখব যোগজীকরণ টোটাল হচ্ছে আসলে দুইটা টাইপের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো অনির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ। এখন দেখো অনির্দিষ্ট যোগজটা কি। আমরা কিন্তু অনির্দিষ্ট যোগজ এটা পার্ট 1-এ আমরা যে কয়েকটা ইন্টিগ্রেশনের ম্যাথগুলো সলভ করেছিলাম সেগুলো কিন্তু অনির্দিষ্ট যোগজ ছিল। অর্থাৎ অনির্দিষ্ট যোগজ কি, দেখো একটা ফাংশন এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এবার নির্দিষ্ট যোগজ মানে তোমাকে ফিক্সড করে বলে দিবে, ফিক্সড মান থাকবে। অর্থাৎ এখানে খেয়াল করো, একটা ফাংশন, যেই ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ডিএক্স। এবার এর নিচে এখানে একটা মান থাকবে, এটাকে বলা হয় লোয়ার লিমিট। লোয়ার লিমিট। আর এটা হচ্ছে উপরে একটা মান থাকবে যেটা হচ্ছে আপার লিমিট। আপার লিমিট, ওকে। অর্থাৎ ফিক্সড করে মান থাকবে লোয়ার লিমিট আর আপার লিমিট। অর্থাৎ ইন্টিগ্রেশন করার পরে এই যে লিমিটের ভ্যালুটা আমরা বসাবো, বসানোর পরে যে মানটি আমরা পাবো সেটাই কিন্তু নির্দিষ্ট যোগজ। অর্থাৎ একই প্রশ্ন, কিন্তু আমাদের টাইপ হচ্ছে দুইটা। একই প্রশ্ন অনির্দিষ্ট যোগজও হতে পারে, নির্দিষ্ট যোগজও হতে পারে। তাহলে তোমরা যদি শুধুমাত্র অনির্দিষ্ট যোগজটা পারো তাহলে নির্দিষ্ট যোগজটা কিন্তু অটোমেটিক তোমরা পারবা। শুধু মান বসানোর সিস্টেমটা আমি তোমাদের শিখিয়ে দিব, তাহলেই কিন্তু তোমরা ইন্টিগ্রেশনে বস হয়ে যাবা। সো ইন্টিগ্রেশন নিয়ে চিন্তিত নয়, আমরা এখন ইন্টিগ্রেশনের সমস্ত প্রবলেম টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব। এবং এই টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আমি তোমাদের করাবো, সেই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এবং তোমরা এগুলো যদি আয়ত্ত নিয়ে আসতে পারো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই টপিকগুলো থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবা এবং তোমরা কিন্তু ভালো করে উত্তর দিতে পারবা। সো আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো এখন দেখি। আমরা প্রথমে টাইপ 1। টাইপ 1-এ আমরা যে জিনিসটা দেখব, দেখো আমাদের টাইপ 1 হচ্ছে, তোমরা টাইপগুলো কিন্তু মনে রাখবে, কারণ ইন্টিগ্রেশনের প্রশ্নগুলো দেখে তুমি যদি টাইপটা বুঝতে না পারো যে এটা কোন টাইপ, তাহলে কিন্তু সলভ করতে পারবে না। তো টাইপ 1-এ কি আছে দেখো, একাধিক ফাংশন বা পদ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে প্রত্যেকটি পদকে বা প্রত্যেকটি ফাংশনকে আলাদা আলাদাভাবে যোগজ করতে হবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন ইন্টিগ্রেশনটা এখানে দেখো অনির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট হতে পারে, তবে এইচএসসি পরীক্ষার জন্য নির্দিষ্ট যোগজ কিন্তু বেশি দায়ী। তো আমরা একই প্রশ্ন নির্দিষ্ট যোগজ দিয়েই করব, তাহলে আমাদের কিন্তু অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করো, আমরা 1 নম্বর প্রবলেমে দেখো টাইপ 1-এ তোমাদের 3টি প্রবলেম এখানে দেয়া আছে। এখন আমরা প্রবলেমগুলো সলভ করি। দেখো 1 নম্বর যে প্রবলেমটি দেওয়া আছে, সেই প্রবলেমটি হচ্ছে দেখো এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 3। এবার দেখো এখানে আছে 3 - 2x প্লাস হচ্ছে x² আর dx, ওকে। এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। এখন খেয়াল করো, এখানে টোটাল ফাংশন আছে কয়টা? 3টা। তাহলে টোটাল 3টা ফাংশন, এদের মাঝে দেখো যোগ বিয়োগ দিয়ে আসে না? তাহলে প্রত্যেকটি ফাংশনকে বা প্রত্যেকটি পদকে আমরা কি করব? আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই যে লোয়ার লিমিট আপার লিমিট তুমি একসাথে আলাদা করে দিতে পারো, আবার প্রত্যেকটিকে আলাদা আলাদা করেও দিতে পারো। তো আমরা প্রাথমিক অবস্থায় আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে দিয়ে দিব। এবার খেয়াল করো, আমি যদি এখানে বলি যে 3, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো যে 0 থেকে 3 লোয়ার লিমিট আপার লিমিট দিলাম। এবার দেখো 3 dx, তাহলে 3কে আলাদা করে দিলাম, 3 একটা আলাদা পার্ট। এবার দেখো মাইনাস, আবার ইন্টিগ্রেশন 0 থেকে 3 2x dx, এটা একটা আলাদা পার্ট। এবার এটা একটা আলাদা পার্ট, তাহলে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস 0 থেকে 3 x² dx। আমরা
তিনটা পদ আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যদি এখন আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখানে দেখো 3 আছে শুধু। তাহলে 3 যদি থাকে তাহলে 3-র ইন্টিগ্রেশন হচ্ছে কি, 3-র ইন্টিগ্রেশন দেখো যদি শুধু 3 থাকে তার ইন্টিগ্রেশন হচ্ছে 3x। এবার খেয়াল করো, আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিটটা দিয়ে দিব। এখানে হবে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত 3, প্রথমটার ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার দেখো মাইনাস, এখানে কি আছে 2x আছে না, তাহলে চলকের সাথে যদি ধ্রুবক গুণ থাকে আমরা কি করব, ধ্রুবকটাকে বাইরে বের করে দেব। তাহলে 2 আমরা বাইরে বের করে দিলাম। এবার খেয়াল করো শুধুমাত্র কি থাকলো, x থাকলো না, তাহলে x এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর ইন্টিগ্রেশন কি হবে, x² ডিভাইডেড বাই 2, এটা কিন্তু আমরা জানি, x পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা বেসিক ইন্টিগ্রেশনে, অর্থাৎ 1 নাম্বার পার্টে কিন্তু এইগুলো আলোচনা করেছি। এবার দেখো আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 3, এটা আমরা বসাই দিলাম। এবার আবার দেখো কি আছে প্লাস চিহ্ন। এবার এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে x পাওয়ার n, তাহলে x পাওয়ার n যদি হয় তাহলে ইন্টিগ্রেশন কি হবে, x তার পাওয়ার n প্লাস 1, তাহলে কত 3, ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে কত পাচ্ছি 3। এবার দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এরপরে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 3, আমরা বসাই দিলাম। এখন আমরা এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট এটা বসানো আমরা শিখব। এটা বসানো যদি শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো একটা জিনিস মাথায় রাখবা, যখন নির্দিষ্ট যোগজ হবে তখন কিন্তু আর সমকলন ধ্রুবক প্লাস সি দিতে হবে না, এখানে প্লাস সি কিন্তু আর দেওয়া যাবে না। আমরা যখন অনির্দিষ্ট যোগজ করব তখন এই যে লোয়ার লিমিট আপার লিমিট না দিয়েই এই মানগুলো বসানোর পরে প্লাস সি দিলেই আমাদের উত্তর কিন্তু হয়ে যায়। বাট আমরা যখন নির্দিষ্ট যোগজ নিব তখন প্লাস সি দিতে হবে না, কারণ প্লাস সিটা কেটে যায়, একবার প্লাস একবার মাইনাস হয় তখন এটা কেটে যায়। এখন খেয়াল করো আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট কিভাবে বসাবো এটা একটু তোমাদের বলি। আমরা প্রথমে যে কাজটি করব, যেখানে x চলকটি থাকবে সেই জায়গাতে প্রথমে আমরা আপার লিমিট বসাবো। তাহলে এখানে দেখো 3 × 3, x এর জায়গায় আপার লিমিট। এবার মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা x এর জায়গায় বসাবো লোয়ার লিমিট। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে 3 × 0, আমরা একটা মান কিন্তু পেলাম। এবার মাইনাস, এবার দেখো তো এই 2 আর এই 2 কি হয়, কেটে যায় না, তাহলে কেটে দিলাম। আবার এখানে দেখো শুধু x² থাকলো, তাহলে x এর জায়গায় আগে আপার লিমিট, তাহলে এখানে আমরা বসাতে পারি 3, তারপরে দেখো স্কোয়ার। এবার মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে কি হচ্ছে 0, কি বুঝতে পারলো তো। এবার দেখো এখানে প্লাস, আবার আমরা x এর জায়গায় আপার লিমিট, তাহলে x এর জায়গায় আপার লিমিট কত 3, তাহলে এখান থেকে কি বলতে পারি দেখো তো 3³ ডিভাইডেড বাই 3, এটা থাকলো। এবার সূত্রের মাইনাস, এবার আমরা বসাবো x এর জায়গায় লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0, তাহলে লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে 0/something, তাহলে কি হচ্ছে বলো তো 0 হয়ে যাচ্ছে না। এখন আমরা এই টোটাল মানটাকে যদি সলভ করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 9 মাইনাস এখান থেকে কি পাচ্ছি বলো তো 9। এবার এখান থেকে দেখো 3³ তাহলে কি হচ্ছে 3³ মানে 27, 27কে যদি 3 দিয়ে আবার আমরা ভাগ করি তাহলে কত পাওয়া যায় 9 পাওয়া যায় না, তাহলে এখানে কি হচ্ছে +9, তাহলে যে +9 -9 কেটে গেল, আমাদের থাকছে কত বলো তো 9। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। এবার টাইপ 1 এর আমরা 2 নম্বর প্রবলেমটি সলভ করব। তো 2 নম্বর প্রবলেমটি একটু খেয়াল করো, আমাদের লোয়ার লিমিট দেওয়া আছে -1, আপার লিমিট হচ্ছে 1, আর এখানে মডুলাস x dx। তো এই জায়গাতে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি, যদি লোয়ার লিমিট থাকে মাইনাস আপার লিমিট থাকে প্লাস, তাহলে আমাদের একসাথে কিন্তু আমরা এই লিমিটটা বসাতে পারবো না, আমাদের লিমিটটাকে একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে আমি তোমাদের একটু বলি। মনে করো এটা একটা আমাদের এটা সংখ্যা রেখা, আমাদের এটা হচ্ছে 0, এই দিকে মনে করো -1, এই দিকে হচ্ছে +1। এখন দেখো
তুমি এখান থেকে এখানে ডিরেক্ট যেতে পারবে না, কারণ তোমার মাঝে কিন্তু বাধা আছে কি 0। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে -1 থেকে 0 এই জায়গায় আসতে হবে, তারপরে আবার 0 থেকে 1-এ যেতে হবে। অর্থাৎ যখন দেখবা মাইনাস আর প্লাস মান আছে, তখন এই লিমিটটাকে আমরা দুইটা পার্টে, অর্থাৎ ইন্টিগ্রেশনের এই মানটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নেব। এবার দেখো আমরা কিভাবে দুইটা পার্টে ভাগ করব। এখন এটাকে আমরা যে কাজটা করব, -1 আমরা এখানে ইন্টিগ্রেশন দেখো, প্রথমে লোয়ার লিমিট -1, আপার লিমিট হচ্ছে 0, কারণ আমরা সংখ্যা রেখায় দেখাই দিলাম যে এটা -1 ছিল, এটা 0 ছিল, আর এটা 1। তাহলে -1 থেকে 0, তাহলে লোয়ার লিমিট -1, আপার লিমিট 0। লোয়ার লিমিট মানে ছোট মান, আপার লিমিট মানে বড় মান। তাহলে 0 কি -1-এর চাইতে বড় মান না? এবার এখানে দেখো মডুলাস x থাকলো dx, এবার প্লাস, আবার আমরা ওই জিনিসটাকেই দেখো এবার শুরু হবে কোথা থেকে, 0 থেকে, কারণ 0 থেকে কত দূর পর্যন্ত 1। তাহলে এবার 0 হচ্ছে লোয়ার লিমিট আর 1 হচ্ছে আপার লিমিট, আর এখানে মডুলাস x তার সাথে হচ্ছে dx। তাহলে দেখো -1 থেকে 1 ছিল, আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে দিলাম। এবার একটা জিনিস দেখো, মডুলাস x মানে আমরা কি জানি, মডুলাসকে ভাঙলে প্লাস মাইনাস পাওয়া যায়, তাই না? তাহলে এই জায়গাতে যেহেতু দুইটা পার্ট হয়েছে, আমরা একটা জায়গাতে প্লাস নিব, একটা জায়গাতে মাইনাস নিব। এখন আমরা কোথায় প্লাস নিব, কোথায় মাইনাস নিব? যেখানে লিমিটের মানটা মাইনাস আছে ওই জায়গাতে আমরা মাইনাস নিব, আর যেখানে প্লাস আছে ওই জায়গায় আমরা প্লাস নিব। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই জায়গাটাতে বলতে পারি যে -1 থেকে 0 -x, এখানে হচ্ছে dx। মডুলাসের পরিবর্তে -x নিলাম, কারণ এখানে মাইনাস মান আছে। এবার প্লাস, এবার এখানে দেখো 0 থেকে 1, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এবার এই জায়গায় আমরা নিব +x, প্লাস মান, আর থাকলো dx। এখন আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এখন যদি আমরা এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। এখানে দেখো -x আছে না, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। তাহলে x এর ইন্টিগ্রেশন কি বলো তো? আমরা সবাই জানি x এর পাওয়ার কত আছে, 1। তাহলে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² / 2। এবার এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি দেবো, লোয়ার লিমিট হচ্ছে -1 আর আপার লিমিট হচ্ছে কত, 0। এটা একটা নিলাম। এবার দেখো প্লাস, এবার পরেরটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে শুধু x, তাহলে x এর ইন্টিগ্রেশন কত, x² / 2। এখানেও আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট নিব। লোয়ার লিমিট কত, 0, আর আপার লিমিট কত, 1। এবার আমরা দেখো, আমরা যেভাবে লোয়ার লিমিট আর আপার লিমিট বসানো শিখেছি, সেইভাবে আমরা এখন এটাকে চেঞ্জ করে নিই। তাহলে দেখো আমরা কিন্তু জানি প্রথমে x এর জায়গায় আপার লিমিট হয়, তাহলে x এর জায়গায় যদি আপার লিমিট এখানে কি আছে, 0 আছে না, 0 বসাই, তাহলে মানটা কি হবে, 0। এবার x এর জায়গায় যদি আমরা -1 বসাই, তাহলে -1 যদি বসাই, তাহলে কি হচ্ছে দেখো, x এর জায়গায় -1 তার সাথে স্কোয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল না? তাহলে এখানে থাকছে কত, -1/2। এখানে কিন্তু খেয়াল রাখবা, এই মাইনাসের জন্য এই মাইনাসের চিহ্ন পরিবর্তন হবে না, কারণ x এর জায়গায় -1 আর পুরোটার সাথে স্কোয়ার, তাহলে -1/2। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো প্রথমটার কাজ কমপ্লিট। এবার দ্বিতীয়টার জন্য দেখো, x এর জায়গায় আপার লিমিট কত, 1। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 1² / 2, তাহলে কত হচ্ছে, 1/2। x এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে মাইনাস হচ্ছে 0। এখন তোমরা দেখো তো, একই জিনিস, একটা প্লাস মান একটা মাইনাস মান আছে না, এই যে দেখো মাইনাস আর এটা প্লাস, তাহলে কেটে গেল। তাহলে টোটাল ফলাফল থাকলো কত বলো তো, 0। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ইন্টিগ্রেশনের 2 নম্বর টাইপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ। তো 2 নম্বর টাইপটা কি দেখো, যে টাইপটা হচ্ছে ইন্টিগ্রেশন উপরে অলওয়েজ 1 / 1 প্লাস বা মাইনাস cos 2x যদি থাকে, তাহলে আমরা যে কাজটা করব, যে হরে 1 প্লাস cos 2x ও থাকতে পারে, 1 মাইনাস cos 2x ও থাকতে পারে। যদি থাকে তাহলে এটাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা আগে সূত্র বসায় নিব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। সূত্রটা কি? সূত্রটি হচ্ছে দেখো, 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে 2 cos² x,
1 মাইনাস কজ 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটাকে সলভ করব। তাহলে দেখো আমাদের এখানে দুইটা প্রশ্ন নেওয়া আছে, যে দুইটা প্রশ্ন বোর্ডে কিন্তু বেশ কয়েকবার আসছে। এই দুইটা প্রশ্নের মধ্যে আমরা একটি প্রশ্ন এখন সলভ করব। তাহলে দেখো আমরা প্রথমে যদি 4 নম্বর প্রশ্নটি দেখি, এখানে লোয়ার লিমিট দেওয়া আছে 0 π/4, আর প্রশ্ন দেখো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ 2x, আর এখানে হচ্ছে dx। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা এটাকে সূত্র বসাই দিব। কারণ কেন সূত্র বসাই দিব? কারণ এটাকে ডিরেক্ট কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ এটা কোনো কিছুর অন্তরজ নয়। আমি কিন্তু আগেই বলেছিলাম যে ইন্টিগ্রেশনের ডিরেক্ট সূত্র হবে কিনা আমরা কিভাবে বুঝবো? যাকে ইন্টিগ্রেশন করতে হবে সেটা কোনো কিছুর অন্তরজ কিনা এটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে এটা কোনো কিছুর অন্তরজের সূত্র না, তাহলে এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না। এই জন্য আমরা এটাকে ত্রিকোণমিতিক সূত্র বসিয়ে আমরা এটাকে কিন্তু সহজ বানিয়ে নিব। কি বাচ্চারা তোমরা বুঝতে পারলা তো কথাটা? এবার দেখো এখানে আমরা যেটা পাচ্ছি 0 π/4, এটা থেকে গেল 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ 2x, তাহলে ফর্মুলা কি হবে 2 কজ স্কোয়ার এক্স, এখানে থাকলো dx। এখন একটা জিনিস দেখো 1/2 একটা ধ্রুবক মান, তাহলে 1/2 ধ্রুবক মান আমরা বাইরে বের করে দিতে পারি। এখানে ইন্টিগ্রেশন 0 π/4 এটা থাকলো। এবার দেখো এখানে 1/2 বাইরে বের করে দিলে থাকে কি 1/cos স্কোয়ার থাকে না? 1/cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার এক্স dx। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হবে কি না, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কি না, এটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো তো sec স্কোয়ার এক্স কীভাবে মনে রাখবা বলেছিলাম যে এটা কোনো কিছুর অন্তরজের ফলাফল কি না বলো তো? sec স্কোয়ার এক্স tan x এর কি অন্তরজ না? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? tan x। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটি বসাই দিই, তাহলে এখান থেকে বলতে পারি না, দেখো তো 1/2 থাকলো থার্ড ব্র্যাকেট, যদি sec স্কোয়ার এক্স এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? tan x। আর এখানে দেখো লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল কত বলো তো? π/4। এখন আমরা x এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, x এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে এখন যদি আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পেলাম 1/2। এবার দেখো এখানে tan, আর x এর জায়গায় আমরা বসাই দিব π/4। এবার মাইনাস, সূত্রের কিন্তু মাইনাস, তাহলে কি হবে বলো তো? tan হচ্ছে 0, x এর জায়গায় 0। এখন তোমরা বলো এখানে 1/2 থাকলো, এখানে বলো তো tan π/4, তাহলে tan π/4 মানে কি 45 ডিগ্রি, তাহলে π/4 এর মান কত? 1। তাহলে এখানে আমরা পাচ্ছি এই জায়গায় হচ্ছে 1 মাইনাস, এখানে দেখো তো tan 0, তাহলে tan 0 মান কত বলো তো? 0 না? তাহলে এখানে হচ্ছে 0। তাহলে দেখো আমাদের লাস্ট ফিনিশিং থাকছে কত? 1/2। এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে ডিরেক্ট আমাদের সূত্র দেয়া ছিল, আমরা এটা সলভ করে নিতে পারলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে যদি লোয়ার লিমিট আপার লিমিট না থাকতো তাহলে আমরা কি করতাম? যদি লোয়ার লিমিট আর আপার লিমিট না থাকতো তাহলে আমরা কিন্তু এই জায়গাতে দেখো মনে করো লোয়ার লিমিট নাই, আপার লিমিট এগুলো নাই, আমরা মিশাই দিলাম। তাহলে এই জায়গাতে দেখো জাস্ট আমরা কি করতাম, আমাদের উত্তরটা হতো tan x 1/2 tan x প্লাস হচ্ছে c। এইটা কিন্তু আমাদের উত্তর হয়ে যেত যদি এখানে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া না থাকতো, অর্থাৎ অনির্দিষ্ট যোগজ হতো, তাহলে শুধু এটাকে ভেঙে আমরা এই পর্যন্ত পেয়ে প্লাস c দিয়ে দিতাম। অনির্দিষ্ট যোগজে সমাকলন ধ্রুবক কিন্তু দিতেই হবে, আর যদি নির্দিষ্ট যোগজ হয় তাহলে সমাকলন ধ্রুবক আর দিতে হবে না, কারণ তুমি আপার লিমিট বসাবা তখন প্লাস সি পাবা, লোয়ার লিমিট বসাবা তখন মাইনাস সি পাবা, তখন কি হবে? কেটে যাবে। এই জন্য নির্দিষ্ট যোগজে দিতে হয় না। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন এখানে আরও একটা কনফিউশন থেকে যায়, সেটা হচ্ছে কি দেখো, কনফিউশনটি হচ্ছে মনে করো এরকম থাকলো যে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x dx। এখন আমরা কি করব? দেখো ডিরেক্ট 2x ছিল, আমরা সূত্র বসাই দিয়েছিলাম
তাহলে 1 প্লাস কজ এক্স বা 1 মাইনাস কজ এক্স এরকমও থাকতে পারে। যদি থাকে তাহলে কিন্তু এটাকে ভাইয়া তোমরা এটাকে সূত্রতে কনভার্ট করবা। কিভাবে কনভার্ট করবা দেখো, 1 প্লাস কজ এখানে 2 ইন্টু এক্স বাই 2 দিয়ে দিবা, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। তাহলে এই জায়গা থেকে আমাদের ফরম্যাটটা কি হবে যে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, অথবা যদি মাইনাস দাও তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমরা? তাহলে এখানে 1 প্লাস মাইনাস কজ এক্সও থাকতে পারে, 1 প্লাস মাইনাস কজ 2x থাকতে পারে, 5xও থাকতে পারে, কোনো আপত্তি নাই। যদি 2x না থেকে অন্য কিছু থাকে সেটাকে আমাদের কি করতে হবে, 2x বানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে টাইপ 2 আমরা খুব সহজেই কিন্তু আমরা সমাধান করে নিতে পারবো। টাইপ 3তে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো সর্বপ্রথম টাইপ 3টা কি আমরা দেখে নিই। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে 1 প্লাস বা মাইনাস সাইন এক্স যদি থাকে তাহলে আমরা লবকে আর হরকে তাদের অনুবন্ধী মান দিয়ে গুণ করব। অনুবন্ধী কি, যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দিতে হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিতে হবে। অনুবন্ধী দিয়ে লবকে হরকে গুণ করতে হবে, তাহলে আমাদের কিন্তু সূত্র ফরম্যাট চলে আসবে। তাহলে আমরা দেখো টাইপ 3তে আমরা 2টা প্রশ্ন লিখে রেখেছি, তার মধ্যে আমি যে কোনো একটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। দেখো আমরা যদি 6 নম্বর প্রশ্নটি সলভ করি, এখানে ইন্টিগ্রেশন 0 থেকে π/3 লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, আর এখানে দেখো dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, আমাদের টাইপটা হলো কি না দেখো, হরে 1 মাইনাস সাইন এক্স আছে না, তাহলে এর অনুবন্ধী কি হবে 1 প্লাস সাইন এক্স। এটা দিয়ে আমরা লবকে হরকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা যদি গুণ করি দেখো এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট π/3 থাকলো। এবার দেখো 1 প্লাস সাইন এক্স এখানে থাকছে dx, আর এখানে দেখো তো 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট π/3, এবার লবে দেখো তো যা ছিল তাই থেকে গেল 1 প্লাস সাইন এক্স, আর এখানে dx থেকেই গেল লবে। এবার হরে তোমরা একটা খেয়াল করো তো একটু কি পাচ্ছ, দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট পেয়ে যাচ্ছ না? তাহলে এটা কার সূত্র বলো তো তোমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার বলতে 1 মাইনাস বি স্কোয়ার বলতে কি সাইন স্কোয়ার এক্স। এবার দেখো তোমরা দেখে একটু চিন্তা ভাবনা করে বলো তো যে হরে আমাদের একটা সূত্রের ফরম্যাট হয়ে গেছে না? তাহলে এখানে দেখো 0 π/3 এটা থাকলো। এবার এখানে দেখো তো 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার, এর ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র কি হবে? এটা কজ স্কোয়ার হয়ে যাবে না? কজ স্কোয়ার এক্স ডিএক্স। কি তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো যে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার। এখন আমরা কি করব, এটা আমাদের অনেকের প্রশ্ন, এখন আমরা কি করব তাই না? এখন যে কাজটা করবা দেখবা যে লবে কয়টা পদ আছে, হরে কয়টা পদ আছে। দেখো তো লবে পদ আছে কয়টা, 2টা আছে না? হরে কয়টা, একটা। যদি লবে একাধিক পদ থাকে, হরে যদি একটা পদ থাকে, তাহলে ওই একটা পদ দিয়ে লবের সবগুলো পদকে কি করব আমরা ভাগ করে দেব। এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/3 এটা থেকেই গেল 1 বাই কজ স্কোয়ার। আমরা এখন ভাগ যদি করি তাহলে দেখো কি পাচ্ছি 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস, এবার এখানে দেখো তো কি পাচ্ছি সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আমরা এটা কিন্তু পাচ্ছি তাই না? এখন দেখো এটাকে যদি আলাদা আলাদা করে নিই তাহলে 0 π/3 এটা কিন্তু থাকলো। এবার দেখো তো 1 বাই কজ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এক্স প্লাস, এবার পরের ফরম্যাটটা দেখো তো, এখানে লবে আছে সাইন এক্স, হরে কজ স্কোয়ার আছে না? কজ স্কোয়ার মানে কয়টা বলো তো, 2টা না? তাহলে আমরা সাইনের সাথে কজ একবার নিব, আবার 1-এর সাথে কজ একবার নিব। তাহলে সাইনের সাথে যদি কজ নিই তাহলে কি হয়, সাইন বাই কজ মানে কি tan x। আবার দেখো তো 1-এর সাথে যদি কজ নিই তাহলে কি হবে, 1 বাই কজ মানে sec x।
আর এখানে থাকলো কি বলো তো ডিএক্স। কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? এখন দেখো এখানে একটা পদ, এই দুইটা একটা পদ, এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে আমরা কিন্তু জানি যে যদি প্লাস মাইনাস থাকে, একাধিক পদ থাকে, তাহলে কি করতে হয় বলো? প্রত্যেককে আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয় না? তাহলে এখানে আমরা এটাকে একবার ইন্টিগ্রেশন করব, এই পুরো মানটাকে একবার ইন্টিগ্রেশন করব, দিয়ে ইন্টিগ্রেশন করে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিটের মানটি কিন্তু বসাই দিব। তাহলে এখন আমরা কি করব? এই লোয়ার লিমিট আপার লিমিটটা দিয়ে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা করে নিই। তাহলে এখন যদি আমরা এই পদটিকে আলাদা আলাদা করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। এখান থেকে আমরা বলতে পারি 0 থেকে π/3, আর এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা পদ পেলাম। প্লাস আবার দেখো তো এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট π/3, এবার এখানে কি হচ্ছে tan x sec x, আর এখানে আমরা পাচ্ছি ডিএক্স। কি কনসেপ্ট ক্লিয়ার তো? দুইটা পদ প্লাস মাইনাস ছিল, আমরা আলাদা আলাদা করে নিলাম। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে কি না এটা আমরা এখন দেখব। দেখো তো sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আছে না? sec স্কোয়ার এক্স কার অন্তরজ বলো তো? ট্যানের অন্তরজ না? তাহলে তার উত্তরটা কি হবে? ট্যান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ট্যান এক্স, আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব লোয়ার লিমিট 0, আপার লিমিট π/3, এটা বসাই দিলাম। এবার দেখো এখানে থাকলো কি প্লাস, এবার দেখো tan x ইন্টু sec x এর ইন্টিগ্রেশনের সূত্র আছে কিনা এটাও আমরা দেখব। তাহলে দেখো tan x ইন্টু sec x কার অন্তরজ বলো তো? sec x এর অন্তরজ না? তাহলে এদের ইন্টিগ্রেশন কি হবে? sec x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি sec x, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম 0 থেকে π/3। তাহলে এখন আমরা কি করব? এখানে লোয়ার লিমিট আপার লিমিটের মান বসাবো, এখানে লোয়ার লিমিট আপার লিমিটের মান বসাবো, মান বসিয়ে আমরা যা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন মানটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে খেয়াল করো আমরা যদি মান বসাই কি পাচ্ছি। এখন আমরা এক্স এর জায়গায় আগে আপার লিমিট বসাবো, তাহলে tan π/3 মাইনাস tan 0, এবার প্লাস এখানে দেখো sec এক্স এর জায়গায় π/3 মাইনাস sec এখানে হচ্ছে 0, এটা আমরা কিন্তু পেলাম। এবার এদের মানগুলো বসাই দিই। তাহলে এখন দেখো tan π/3, তাহলে tan π/3 মানে কত? tan π/3 মানে 60 ডিগ্রি, তাই না? তাহলে tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এটা আমরা জানি। এবার tan 0 ডিগ্রির মান কত? 0। এবার দেখো sec π/3 এর মানটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো যে sec π/3 এর মান যদি আমরা নিই তাহলে কত পাচ্ছি দেখো তো, একটু দেখো sec π/3 মানে কি 60 ডিগ্রি না? বলো এটা 60 ডিগ্রি না? তাহলে এখন যদি তুমি সূত্র মনে করো তোমার মনে নাই, ভুলে যাও, কিন্তু আমরা কিন্তু সাইন কজের সূত্র কেউ ভুলি না, ভুলি কি? ভুলি না। তাহলে sec আছে মানে কি কজের বিপরীত না? তাহলে একটা জিনিস তুমি বলো তো, cos 60 ডিগ্রির মান এটা আমরা কে জানি না? সবাই জানি যে cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে কজের মান যদি হাফ হয় তাহলে sec কি হবে? তার উল্টোটা না? তাহলে দেখো sec π/3 এর মান কি হয়? +2, উল্টে গেল। এবার দেখো মাইনাস sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রির মান হচ্ছে কত? 1, এটা আমরা পেলাম। তাহলে এখন দেখো টোটালটা সলভ করে আমরা কত পাচ্ছি? আমরা টোটালটা সলভ করে এখানে উত্তর কত পাচ্ছি দেখো, যে √3 +2 -1, তাহলে হচ্ছে কত? +1। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের এই প্রবলেমের কিন্তু টাইপ 4-এ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করি। দেখো টাইপ 4 হচ্ছে যে ইন্টিগ্রেশন √1 + sin x অথবা 1 - sin x, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। যদি থাকে তাহলে এখানে 1 + sin বা 1 - sin এর তো কোনো ডিরেক্ট ফর্মুলা নাই। তাহলে আমাদেরকে এমন একটি ফর্মুলায় কনভার্ট করতে হবে যাতে আমরা এখানে √টিকে উঠাতে পারি। অর্থাৎ √, কখন উঠানো যায়? দেখো √, কখন উঠানো যাবে? যখন রুটের এই ভেতরের মানকে a + b² অথবা a - b² এ আকারে তুমি কনভার্ট করতে পারবা তখন।
তাছাড়া কিন্তু রুট ওভারটা উঠানো যাবে না। তাহলে এখন আমাদের চিন্তা ভাবনা হবে আমরা রুটের ভেতরের মানটিকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করব। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে কনভার্ট হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারে কনভার্ট হবে, দিয়ে আমাদের রুট ওভারটিকে উঠাতে হবে। তাহলে দেখো আমরা এই টাইপটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি। সেই প্রবলেম হচ্ছে আমাদের 9 নম্বর প্রবলেম। 9 নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে দেখো, লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 2। এবার দেখো রুট ওভার 1 প্লাস সাইন থেটা ডি থেটা, অর্থাৎ থেটার সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে থেটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, আমি কিন্তু তোমাদের বললাম যে এটাকে কি করব আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করব। তাহলে রুট ওভার উঠানোর জন্য আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করি, এখানে একটা জিনিস মনে রাখবা, 1-এর পরিবর্তে আমরা নিব সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থেটা বাই 2। কেন থেটা বাই 2 আকার নিলাম? কারণ এখানে দেখো তো সাইন 2 থেটা কি আছে? নাই। তাহলে 2 থেটা এখানে কি করতে হবে? বানাইতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সাইন 2 ইন্টু থেটা বাই 2। যদি আমাদের এখানে শুধুমাত্র 2 থেটা থাকতো, তাহলে এখানে যদি 2 থেটা থাকতো, যদি 2 থেটা থাকতো তাহলে আমরা এখানে 1-এর পরিবর্তে ডিরেক্ট বলতাম সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। কিন্তু যেহেতু 2 থেটা নাই, 2 থেটা বানাইতে হবে আমাদের, এই জন্য এখানে দেখো 2 থিটা যখন তুমি বানাইলা তখন এখানে মানটা কি আসলো? থেটা বাই 2 আকার চলে আসলো না? এই জন্য আমরা এখানে সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থেটা বাই 2 নিয়েছি। আর এখানে কি রুট ওভার তো থাকলো। এখন দেখো আমরা এখানে ফর্মুলা নিয়ে আসতে পারি কি না। 0 পাই বাই 2 এটা কিন্তু থাকলো, এবার রুট ওভার থেকে যাক। এবার দেখো তো এখানে সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থেটা বাই 2 এটা কিন্তু থাকলো। এরপরে লক্ষ্য রাখো তো প্লাস আমরা যদি এখন সাইন 2 থেটা এটাকে ফর্মুলা নিই, আমরা সাইন 2 থেটা ত্রিকোণমিতির সূত্র কিন্তু জানি যে 2 সাইন থেটা ইন্টু হচ্ছে কস থেটা। দেখো তো এখন পুরো ব্যাপারটা আমাদের সূত্র হয়েছে কিনা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের ফর্মুলা হয়ে গেছে না? তাহলে পুরো ব্যাপারটা আমাদের কি ফর্মুলা দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। এখানে 0 থেকে পাই বাই 2 থাকলো, এবার রুট ওভার এখানে থাকলো। আমরা বলতে পারি এ প্লাস বি, এ প্লাস বি এখানে হচ্ছে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকছে কি ডি থেটা। ডি থেটা কিন্তু প্রত্যেকটাতেই থাকবে, কারণ থেটার সাপেক্ষেই তুমি কিন্তু ইন্টিগ্রেশন করছো। ঠিক আছে, আমরা কিন্তু এখনও ইন্টিগ্রেশন করি নাই। আমরা কি করছি? এটাকে ত্রিকোণমিতির অনুপাতটাকে আগে ভেঙে নিচ্ছি। ইন্টিগ্রেশন করার জন্য আমরা আগে ভেঙে নিচ্ছি। এখন দেখো এই যে রুট ওভার আর স্কোয়ার এটা কি হয় বলো? কেটে যায় না? তাহলে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি 0 পাই বাই 2, এখানে থাকলো সাইন থেটা বাই 2 প্লাস কস থেটা বাই 2 আর হচ্ছে ডি থেটা। এখন আমরা সবাই জানি দেখো এখানে কয়টা পদ হলো? 2টা পদ, 2টা ফাংশন হয়ে গেছে না? তাদের মাঝে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে যদি প্লাস চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে আমরা কি করব? প্রত্যেকটিকেই আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিব। তাহলে এখন যদি আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি, দেখো তো এখানে কি পাওয়া যায়। তাহলে এখানে আমরা 0 থেকে পাই বাই 2 প্রথমে সাইন থেটা বাই 2 আমরা নিব, তার সাথে ডি থেটা, কারণ থেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো। এরপরে প্লাস এখানে আবার আমরা 0 থেকে পাই বাই 2, এখানে কি আছে দেখো তো cos থেটা বাই 2 আর থাকলো কি বলতো ডি থেটা। এখন আমরা যে কাজটি করব আমরা ইন্টিগ্রেশন করে নিই। তা দেখো সাইন থেটা এর ইন্টিগ্রেশন কি হয়? সাইন থেটা কার অন্তরজ বলো তো? কজের না? তাহলে আমরা জানি সাইন থেটার অন্তরজ কি? মাইনাস কজ থেটা। এখন বন্ধুরা তোমরা একটু দেখো আমাদের কি কজ থেটা ছিল, এখানে কি সাইন থেটা ছিল?
মূল ফাংশন কি এটা বলো তো? এটা কিন্তু মূল ফাংশন না, এখানে ছিল θ/2। তাহলে যদি মূল ফাংশন না হয়, আমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি আমরা শিখেছি যে থিটার যেটা সহগ হবে ওটা কি হবে, ডিভাইডেড বাই হয়ে যাবে না? তাহলে এখানে আমরা বলতে পারি এটা ডিভাইডেড বাই 1/2, কারণ থিটার সহগ হচ্ছে 1/2। এবার দেখো এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলতে পারি লর লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কত বলো তো, π/2। আমাদের প্রথমটা ইন্টিগ্রেশন করা হয়ে গেল। এবার আমরা পরবর্তীটা যদি ইন্টিগ্রেশন করি, দেখো প্লাস চিহ্ন, এখানে আছে কজ। তাহলে কজ কার ইন্টিগ্রেশন বলো তো? কজের ইন্টিগ্রেশনের সূত্র কি? সাইন না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে সাইন θ/2 ডিভাইডেড বাই, আবার দেখো মূল ফাংশন না, তাহলে থিটার সহগ হচ্ছে কত, 1/2। তাহলে এখানে 1/2 ভাগ হয়ে গেল। এরপরে দেখো লর লিমিট আর আপার লিমিট আমরা বসাই দিলাম 0 π/2। এখন আমরা কি করব, এই যে আমরা ইন্টিগ্রেশন করে পেলাম, এখানে আমরা লর লিমিট আর আপার লিমিটের আমরা মান বসাই দিব। তাহলে এখন যদি আমরা এখানে লর লিমিট আর আপার লিমিটের মান বসাই দিই, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা সর্বপ্রথম থিটার জায়গায় আমরা আপার লিমিট বসাই দিব। তাহলে এখানে দেখো 1/2কে যদি আমরা ভাগকে যদি গুণ করে নিই, তাহলে এখানে 2 নিয়ে নিলাম, কারণ এটা উল্টাই গেল, 2 লবে যাবে, 1টা হরে চলে আসবে। তাহলে 2/1 মানে কত, 2। তাহলে এখানে 2 থাকলো। এখন দেখো মাইনাস, এখানে থিটার জায়গায় যদি π/2 বসাই, তাহলে এটা হবে কত, π/4। থিটার জায়গাতে আমরা π/2 নিলাম, তাহলে π/2 ডিভাইডেড বাই 2, এটাকে সলভ করলে কি হয়, π/4 হয়ে যায়। এবার দেখো এখানে আমরা আপার লিমিট বসালাম, এবার লর লিমিট, তাহলে মাইনাস আর হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে, প্লাস। তাহলে কি হলো এবার বলো তো, কজ হচ্ছে π/2, তাহলে 0, এটা একটা মান আমরা পেলাম, কজ 0। এর পরবর্তী মানটা দেখো, এবার এখানে প্লাস থাকলো, এই জায়গায় দেখো আবার আপার লিমিট আমরা বসাবো থিটার জায়গায়, তাহলে এখানে কি পাচ্ছ, এই জায়গায় দেখো আবার এখানে 1/2, তাহলে এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি, উল্টাই দিলাম, 2 পেয়ে গেলাম। এবার থিটার জায়গায় যদি আমরা মান বসাই, তাহলে সাইন এখানেও হচ্ছে π/4 মাইনাস এখানে হচ্ছে সাইন 0 π/2, তাহলে 0/2 মানে 0। এখন আমরা যদি মানগুলো বসাই, তাহলে দেখো 2 থাকলো, আর এখানে কজ π/4 মানে কত বলো তো, 45 ডিগ্রি না? তাহলে 45 ডিগ্রির মান কত, মাইনাস, তাহলে এখানে মাইনাস থাকলো 1/√2, এটা আমরা পাচ্ছি। আর এখানে দেখো কজ 0 ডিগ্রির মান কত বলো তো, 1, তাহলে এখানে থাকলো +1। ওকে, কজ এটা আমরা পেলাম। এরপরে দেখো তো এখানে +2 সাইন 45 ডিগ্রির মান, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, আর সাইন 0 ডিগ্রির মান কত, 0। আমরা কিন্তু এটা পাচ্ছি। এখন আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে আমরা কি মান পাচ্ছি দেখো, একটু খেয়াল করো, 2 আর এটা তাহলে গুণ করলে কি হয়, -2/√2, আর 2 + 1 তাহলে কত হচ্ছে, 2। এবার এটা দিয়ে যদি গুণ করো, তাহলে +2/√2 মাইনাস হচ্ছে 0। এখন দেখো আমরা এখানে কাটাকাটি হয়ে যায় না, -2/√2 +2/√2, তাহলে থাকলো কত বলো তো, আমাদের থাকছে কিন্তু 2। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এই যে দেখো এখানে √1 + cos, তাহলে 1 + cos যদি থাকে, আমরা তো এটা সূত্র তৈরি করতে জানি, তাই না? যে এখানে দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন আছে 0 থেকে π/2, আর এখানে √1 + cos x আর হচ্ছে dx। এবার দেখো এখানে 0 থেকে π/2 থাকলো, √টাকে এখন উঠাতে হবে, তাহলে 1 + cos বা 1 - cos যদি থাকে, আমরা সূত্র তৈরি করতে পারি না? তাহলে সূত্র তৈরি করে দিই, 1 + cos 2 × x/2, আর এখানে dx, কারণ আমরা কিন্তু জানি 1 + cos 2x বা 1 - cos 2x যদি থাকে, তাহলে কিন্তু আমাদের সূত্র তৈরি করতে পারি আমরা, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে কি ফর্মুলা আসছে, 0 থেকে π/2, এখানে √1 + cos 2x, তাহলে কি হবে, 2 cos² x/2, আর এখানে থাকলো কি বলতো, dx। এখন রুটটাকে যদি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে এখানে আমাদের কি মান আসছে দেখো তো, 0 π/2, এখানে √2 × cos x/2 আর হচ্ছে dx। এখন দেখো এটাকে এইদিকে পার করে দিই আমরা, তাহলে √2 বাইরে বের করে দিলাম, এটা 0 থাকলো, π/2 থাকলো, আর এখানে কি থাকে বলো তো, cos
এক্স বাই টু আর হচ্ছে ডিএক্স। এটা তোমরা সলভ করবা। তোমরা সলভ করতে পারলেই তোমাদের নাম ইতিহাসের পাতায় লিখে যাব, আমরা লিখে দিব, ইতিহাসের পাতায় লিখে রাখবো। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এই যে দেখো আমরা যে টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশনগুলো করছি, তোমরা টাইপগুলো শুধু মনে রাখবা, তাহলে ইন্টিগ্রেশন তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। সহজ বানানোর জন্য আমি কিন্তু তোমাদের সাথে আছি। এই জন্য তোমরা কি করবা, তোমরা আমার ক্লাসগুলো শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও।